নমস্কার, সমস্ত শ্রোতা বন্ধুকে আমার প্রচেষ্টায় স্বাগত। আজ নিয়ে এসেছি মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প তোমরা সবাই ভালো। গল্পটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আপনারা পাশে থাকলে তবেই তো আমার প্রচেষ্টাকে সফলতার পথে এগিয়ে নিয়ে যেতে পারবো। শুরু করছি। তোমরা সবাই ভালো। 18 মিনিট লেট। সারা রাত ঊর্ধ্বশ্বাসে ছুটে কলকাতা পৌঁছতে 18 মিনিট লেট করে গাড়িটা কি অমার্জনীয় অপরাধী করেছে তার কাছে। দিবাকর বাবুর বোন সুবলা জিজ্ঞেস করল, গাড়িতে ভিড় ছিল না? ভীষণ ভিড়, কোনো মতে একটু বসবার জায়গা পেয়েছিলাম। সুবলা ভাবল, ছেলেটা কি মিথ্যেবাদী। সারা রাত গাড়িতে জেগে বসে এলে কারোর এমন তাজা চেহারা থাকতে পারে? সারা রাত ঘুমোওনি বুঝি? ঘুমিয়েছি। আমার এই বাক্সে পা ঝুলিয়ে চিত হয়ে শুয়ে বেঞ্চে মাথা রেখে ঘুমিয়ে পড়লাম। জেগে দেখি একেবারে নৈহাটি পৌঁছে গেছি। স্টিলের ফোড়ায় কণ্টকিত তার ট্রাঙ্কটির দিকে তাকিয়ে কেবল সুবলা নয়, উপস্থিত সকলেই শিউরে উঠল। ট্রাঙ্কের ওপর বিছানা পেতে নিয়েছিল নিশ্চয়ই, কিন্তু বিছানা কই রমেনের? সঙ্গে তো শুধু একটা শতরঞ্চি। আমি তো তোষক বালিশে শুই না, চৌকিতে শতরঞ্চি বিছিয়ে চাদর পেতে নিই। শক্ত বিছানায় শোয়া খুব উপকারী পিসিমা। পিসিমা? কাকে সে পিসিমা বলছে? আমি তোমার পিসিমা নই। সুবলা প্রতিবাদ জানালো। পিসিমাই হন আপনি। রমেন মৃদু মৃদু হাসল। আমি তোমার এই পিসেমশাইয়ের বোন, ছোট বোন। সুবলা দিবাকর বাবুকে দেখিয়ে দিল। তোমার পিসিমা রান্নাঘরে আছেন। মনে মনে সুবলা ভীষণ চটে গেল। কোথাকার হনুমান ছেলে। দিবাকর বাবুর বয়স 60 হতে চলল, রমেনের পিসিমার বয়স 40 পেরিয়েছে, আর তাকে সে মনে করে বসল পিসিমা। বয়স তার এখনো 27 হয়নি। চোখে না দেখে থাকলেও এটুকু তো তার জানা আছে যে তার পিসিমার বড় ছেলেটার একটা মেয়ে হয়েছে সম্প্রতি। তার পিসিমার এখন ঠাকুরমা পদবী। রমেন বলল, এই পিসিমার সম্পর্কে আপনাকে পিসিমা বলিনি, নন্দ পিসিমশাইয়ের সম্পর্কে আপনি পিসিমা হন। শুনে কেবল সুবলা নয়, উপস্থিত সকলেই থ বনে গেল। সকলের মনে পড়ল, সত্য সত্যই রমেনের সঙ্গে সুবলার দুদিক থেকে সম্পর্ক আছে। সে তার এক পিসেমশাইয়ের দ্বিতীয় পক্ষের স্ত্রী। দিবাকর অনেক অনেক দুঃসম্পর্কের পিসেমশাই, কিন্তু প্রথমে রমেনের বাবার মাস্তুতো বোনকে বিয়ে করেছিলেন বলে সুবলার স্বামী নন্দগোপাল তার খাঁটি মাস্তুতো পিসেমশাই। ছেলেটা তবে ভুল করেনি। সুবলাকে জন্মে কখনো চোখে না দেখে থাকলেও সে যে কে মনে মনে আন্দাজ করে তার সঙ্গে ডবল সম্পর্কের মধ্যে কোনটা বেশি লাগসই তাও স্থির করে ফেলেছে। এ তো যেমন তেমন ছেলে নয়। ইতিমধ্যে দিবাকর বাবুর স্ত্রী এসে পড়েছিলেন। মানুষটা তিনি রোগা এবং লম্বা, মুখখানা বদমেজাজি। চশমার ভেতর দিয়ে রমেনকে নিরীক্ষণ করে তিনি যথাবিহিত স্নেহার্দ্র বিস্ময়ের ভদ্রতা করে বললেন, ও মা, তুমি চারুদাদার ছেলে? রমেন বলল, বাবাকে আপনি দাদা বলেন পিসিমা? আমি শুনেছিলাম বাবা আপনার চেয়ে ছোট। পিসিমা ঢক করে একটা ঢোক গিলে ফেললেন। বিড়বিড় করে বললেন, হ্যাঁ দাদা বলি। তারপর প্রায় ধমক দিয়ে বললেন, নাও জামা কাপড় ছেড়ে মুখ হাত ধুয়ে নাও। রমেনের প্রণাম গ্রহণের জন্য গুরুজনেরা প্রস্তুত হয়ে এতক্ষণ অপেক্ষা করছিলেন। ভাবছিলেন প্রণাম করার কথাটা বুঝি তার মনে নেই। রমেন জামার বোতাম খুলতে আরম্ভ করায় সুবলা আর চুপ করে থাকতে পারল না। পিসিমা পিসেমশাইকে প্রণাম করো রমেন। আমি তো কাউকে প্রণাম করি না ছোট পিসিমা। প্রণাম করো না? প্রণাম করা ছেড়ে দিয়েছি। এমনভাবে রমেন কথাটা বলল যেন একটা তার বদঅভ্যাস ছিল, খুব মনে জোর দেখিয়ে অভ্যাসটা ত্যাগ করেছে। সুবলা আর পিসিমা বাক্যহারা হয়ে তার দিকে তাকিয়ে রইলেন। পিসিমার সেজো মেয়ের রানী খিলখিল করে হেসে উঠেই বিবর্ণ হয়ে চুপ করে গেল। দিবাকরবাবু ঘরে আছেন ভুলে গিয়ে সে হেসে ফেলেছিল। বাড়িতে বিশেষ করে তার সামনে
কারোর শব্দ করে হাসাটা দিবাকরবাবু পছন্দ করেন না। অন্য সময় হয়তো তিনি হাসি বন্ধ করা সত্ত্বেও রানীকে ধমক দিতেন। এখন নবাগত ছেলেটার চমকপ্রদ পাকামিতে স্তম্ভিত হয়ে যাওয়ায় মেয়েকে শাসন করতে বোধহয় ভুলে গেলেন। যত বড় বেয়াদব হোক, বাড়িতে যে পা দিয়েছে মোটে 5 মিনিট, তার ওপর গর্জন করে ওঠা উচিত নয় ভেবে আত্মসংবরণের অতি কষ্টকর চেষ্টায় কাতর হয়েই সম্ভবত তিনি হঠাৎ ধপ করে চৌকিতে বসে পড়লেন। চৌকিটা কচমচ শব্দ করে প্রতিবাদ জানালো। দিবাকরবাবুর দেহটি প্রকাণ্ড, চুলে পাক ধরলেও গায়ে তার এখনও অসম্ভব জোর। এই কদিন আগে তার বিরাট থাবার থাবড়া খেয়ে মেজ ছেলে সুকান্ত ভিমরি খেয়ে পড়ে গিয়েছিল। সকলের মুখের ভাব দেখে রমেন কি বুঝল সেই জানে। ক্ষমা প্রার্থনার সুরে ধীরে ধীরে বলতে লাগলো, তাই বলে গুরুজনদের ভক্তি করি না ভাববেন না কিন্তু ছোট পিসিমা। মানুষের পায়ে কত ধুলোবালি ময়লা লাগে, পায়ে হাত দেওয়া উচিত নয় বলে প্রণাম করি না। বাবাও তাই বলেন। গুরুজনকে ভক্তি করি, পায়ের ময়লাকে তো ভক্তি করি না। একজনের পা থেকে ময়লা নিয়ে নিজের কপালে লাগানোর কোনো মানে হয়? দিবাকরবাবু আর সামলাতে পারলেন না, সিংহের মতো গর্জন করে উঠলেন, মানে বুঝেছি, তুমি একটি 1 নম্বরের জ্যাঠা ছেলে। যা, ও ঘরে যা। রমেন যেন আশ্চর্য হয়ে গেল। এক পা দিবাকরবাবুর কাছে এগিয়ে গিয়ে জিজ্ঞেস করল, রাগ করলেন পিসেমশাই? দিবাকরবাবু নির্বাক বিস্ময়ে একটুক্ষণ তার দিকে তাকিয়ে থেকে চৌকি ছেড়ে উঠে গটগট করে ঘর থেকে বেরিয়ে গেলেন। রমেন আপন মনে বলল, পিসেমশাই রাগ করেছেন। সে যেন বুঝতে পারছেন না কেন দিবাকরবাবু রাগ করলেন। তার যেন বিশ্বাস হচ্ছে না দিবাকরবাবু সত্যি সত্যিই রাগ করেছেন। বেলা তখন প্রায় 11টা বাজে। রমেনকে নিয়ে মাথা ঘামানোর সময় কারোর ছিল না। লোক তো বাড়িতে কম নয়, নাওয়া খাওয়ার হাঙ্গামাও তাদের সহজ নয়। তাছাড়া আশ্রিত হিসেবে বাড়িতে থাকবার জন্য যে এসেছে তাকে নিয়ে অত ব্যস্ত হওয়ার গরজই বা হবে কার? রমেনের ট্রাঙ্কটা বৈঠকখানা থেকে ভেতরে একটা ঘরে নিতে সাহায্য করে সেই যে চাকরটা কোথায় গেল আর তার পাত্তা নেই। দরজার সামনে দিয়ে যাবার সময় সুবল একবার রমেনকে চান করে নিতে বলে গেল। আর কেউ খবর নিতে এলো না। ঘরটা বেশি বড় নয়, 2টি চৌকি, একটি টেবিল আর 2খানা রং করা লোহার চেয়ার আছে। 2টি চৌকিতেই বিছানা গুটানো আছে। একটি সুকমলের, অন্যটি দিবাকর বাবুর ছোট ভাই সুধাকর বাবুর শালা রঞ্জিতের। টেবিলের একপাশে আইএ ক্লাসের বই, বাকি অংশ জুড়ে স্কুলের নিচু ক্লাসের ইংরেজি, বাংলা, অঙ্কের মলাট ছেঁড়া বই আর খাতা ছড়ানো। দেয়ালে বসানো কাঠের তাক দুটিতে ঘুড়ি, লাটাই, মার্বেল, রবারের বল, টিনের কৌটো, কাগজের বাক্স থেকে শুরু করে পালিশ চটা জুতো পর্যন্ত কী যে নেই বলা কঠিন। সুকোমল আর রঞ্জিত এ ঘরে থাকে এবং বাড়ির গন্ডা 1.5 ছেলে মেয়ে দুবেলা এ ঘরে বসে নকুল মাস্টারের কাছে পড়াশোনা করে। সুকোমল সঙ্গে এসেছিল। তার সঙ্গে 2-4টি কথা বলার চেষ্টা করে রমেন সুবিধা করতে পারল না। কাটা কাটা জবাব দিয়ে সুকোমল কুটিল চোখে তাকে শুধু তাকিয়ে দেখতে লাগলো। রমেন যখন ট্রাঙ্ক খুলে তার বই আর কাপড় বার করছে, হঠাৎ সে চিবিয়ে চিবিয়ে মন্তব্য করল, আমি ভেবেছিলাম তোমায় উপরের ভালো ঘরে থাকতে দেবে। ঘর খালি নেই নিশ্চয়ই? নেই, দেখে এসো না আছে কি না। 2 তলায় আছে, 3 তলায় আছে, সব বড় মামার নিজের লোকের দখলে। এক একজনকে এক একটা ঘর। খাটে না শুলে বড় মামার ছেলে মেয়েদের ঘুম আসে না। খাটে শুয়ে অভ্যাস হয়ে গেছে হয়তো। সুকোমল ফোঁস করে উঠল, আমরা কেন নিচের স্যাঁতস্যাঁতে ঘরে গাদাগাদি করে থাকবো? পিসেমশাইয়ের ভাইও তো নিচের তলায় থাকেন ভাই। সাধে থাকেন, বাত নিয়ে সিঁড়ি ভাঙতে পারেন না বলে। ছোট মামিমারা উপরে থাকেন। রাগে অভিমানে সুকোমলের মুখখানা বাঁকা দেখায়। এই তো সবে এলে, 2 দিন থাকো, টের পাবে আমাদের সঙ্গে কেমন ব্যবহার করে। বাড়িতে থাকতে দিয়েছে তাই যেন ঠিক। রমেন একগাল হেসে বলল, ধ্যাৎ, তাই কখনো হয়? খারাপ ব্যবহার যদি করবে বাড়িতে থাকতে দেওয়ার দরকার কি? মনে কষ্ট দেওয়ার জন্য কেউ কাউকে বাড়িতে রাখে নাকি?
সুকোমল হতভম্বের মতো বলল, রাখে না? রমেন বলল, কেন রাখবে? একজনকে কষ্ট দিলে নিজেরও কষ্ট হয়। মিছিমিছি নিজে কষ্ট পাবে এমন বোকা কেউ নয় ভাই। আমরা জোর করে থাকতে আসতাম তাহলে বরং কথা ছিল, তা তো আমরা আসিনি। আমার কথাই ধরো, বাবা পিসেমশাইকে লিখলেন আমি এখানে থাকতে পারবো কি না। পিসেমশাই জবাবে আমাকে পাঠিয়ে দিতে বললেন। লিখলেন, কোনো অসুবিধে নেই। অনাদর করবার জন্য আমাকে ডেকে আনার তার কি দরকার ছিল? বাবাকে তাহলে লিখে দিতেন, সুবিধে হবে না? কথা বলতে বলতে রমেন টেবিলে ছড়ানো বইগুলি গুছিয়ে ফেলেছে। বই খাতা সমস্ত টেবিল জুড়ে ছিল। এখন দেখা গেল টেবিলে অনেক জায়গা। তাকের জঞ্জালগুলি সরিয়ে নামিয়ে সাজিয়ে গুছিয়ে জায়গা খালি করতে করতে রমেন হঠাৎ বলল, তুমি উপরের ঘরে থাকবে ভাই? আমি ব্যবস্থা করে দেব। রমেন ব্যবস্থা করে দেবে? সেই যেন বাড়ির কর্তা। সুকোমল চটে গিয়ে একটা ব্যঙ্গোক্তি করতে যাচ্ছিল। হঠাৎ তার মনে হলো রমেন বাহাদুরি করেনি, উপরে তার থাকবার ব্যবস্থা করার ক্ষমতায় নিজের বিশ্বাসটা শুধু প্রকাশ করেছে। আমার দরকার নেই, সুকোমল জবাব দিল। 11টা পর্যন্ত নিচের তলায় কোনো রকম গোলমাল ছিল না। তারপর এমন হইচই হট্টগোল শুরু হয়ে গেল যেন হাট বসেছে। সুকোমল বলল, বড় মামা উপরে গেলেন। এ বাড়িতে দিবাকর বাবুর প্রচণ্ড শাসন কেবল তার নিজস্ব সুখ সুবিধা আর জ্বালাতন হওয়া না হওয়ার মধ্যে সীমাবদ্ধ। চোখ আর কানের আড়ালে কি ঘটছে না ঘটছে সে বিষয়ে তার কিছু মাত্র মাথা ব্যথা নেই। তার সামনে সবাই ভয়ে ভয়ে সন্তপর্ণে চলাফেরা করবে, জোরে কথা বলবে না, হাসবে না। ছেলেমেয়েরা পর্যন্ত চেঁচামেচি দুরন্তপনা বন্ধ রাখবে। এইটুকু হলেই তিনি সন্তুষ্ট। তাই একতলায় নামলে দোতলা হাঁপ ছেড়ে বাঁচে, একতলা শঙ্কিত হয়ে ওঠে। দোতলায় উঠে গেলে একতলায় শুরু হয় চেঁচামেচি, ঝগড়াঝাঁটি, মারামারি। বড়রা অবশ্য মারামারিটা করে না, সেটা ছেলে মেয়েদের একচেটিয়া হয়েই থাকে। বড়রা শুধু তাদের মারে, যখন তখন যার যাকে খুশি হরদম মারে। মনের মধ্যে সকলে যেন কি জ্বালা পুষে রেখেছে। ছোটদের ওপর কারণে অকারণে ঝাল না ঝেড়ে থাকতে পারে না। নিজের বই খাতা গুছিয়ে রমেন একা ঘরে বসে আছে। সুকোমল বলেছিল, সারা দিন না খেয়ে ঘরে বসে থাকলেও কেউ আর তাকে ডাকতে আসবে না। রমেন তা স্বীকার করেনি এবং তার ভুল ধারণা ভেঙে দেওয়ার জন্য তাকে নাইতে পাঠিয়ে নিজের প্রতীক্ষা করছে। তেল মেখে গামছা হাতে সে একেবারে তৈরি হয়ে আছে। 2-4 মিনিটের মধ্যেই যে সাদর আহ্বান আসবে তাতে যেন তার কিছু মাত্র সন্দেহ নেই। সুধাকরবাবুর স্ত্রী মনোরমা সত্যি সত্যিই কয়েক মিনিটের মধ্যে ঘরে এলেন। ঠিক নাইতে যাওয়ার আহ্বান নিয়ে নয়, পরিচয় করতে। রমেনের বেয়াদপির গল্প ইতিমধ্যেই মুখে মুখে আলোচিত হয়ে উপন্যাসে দাঁড়িয়ে গেছে। মনোরমা এতক্ষণ তাই শুনছিলেন। দিবাকরবাবুর স্ত্রী অনুপমা